আচ্ছা, আজকে যেটা করাবো সেটা হচ্ছে পে শিট। পে শিট মানে হচ্ছে স্যালারি শিট আর কি। ঠিক আছে, স্যালারি শিট মানে আচ্ছা। হচ্ছে যেখানে অনেকের স্যালারিটা একসাথে, মানে যখন স্যালারি তৈরি করা হয় তখন তো অনেকের স্যালারি একসাথে থাকে, তারপর সেই স্টেটমেন্টটা ব্যাংকে পাঠানো হয় এবং ব্যাংক সেখান থেকে রিলিজ করে টাকাটা। এই যে স্টেটমেন্টটা তো হুম টোটাল তৈরি করা হচ্ছে, এই স্টেটমেন্টটাকে এক্সেলেই করা হয়। ঠিক আছে, সেটা কিভাবে তৈরি করে সেটা আমরা বলবো। এর মধ্যে কি কি থাকবে, এর মধ্যে থাকবে স্টাফ নেম, বেসিক পে, ডিএ, এমএ, এইচআরএ, গ্রস স্যালারি, আর ডিডাকশনের মধ্যে থাকবে পিএফ, ইএসআই, পি ট্যাক্স, আর থাকবে নেট স্যালারি। ঠিক আছে, আমি তোমাকে ছবিটা পাঠাচ্ছি, ছবিটা দেখো একবার, টেবিলের হুম ছবিটা, তাহলে বুঝতে পারবে। আর তারপরে আমি এটা করে হুম দিচ্ছি। দেখো আমি পাঠিয়ে দিয়েছি। এখানে বেশ হুম কয়েকজনের হুম নাম দেওয়া রয়েছে ফার্স্টে, এরা হচ্ছে স্টাফ। ঠিক আছে, এবার এদের বেসিক পেটা হুম শুধু দেওয়া রয়েছে, তার সঙ্গে এবার ডিএ কত পার্সেন্ট হবে, এমএ কত পার্সেন্ট হবে, এইচআরএ কত পার্সেন্ট হবে, এইগুলো বলা রয়েছে। হ্যাঁ, এইগুলো আমাদের হুম বার বার করতে হবে। দেখো নিচে সব কন্ডিশন এখানে বলা আছে। ঠিক আছে, তো আমি একটা একটা করে বার করছি, দেখো, দেখে বোঝার চেষ্টা করো। দেখো এখানে ফার্স্টে দেওয়া আছে কি, নেম অফ দ্য স্টাফ। হুম হুম নেম অফ দ্য স্টাফ, এখানে আমি ক্লিক করব, ডবল ক্লিক করলে স্পেস নিয়ে নেবে, যে কোনো কতগুলো নাম নিলাম। নাম নিয়ে আমাদের খুব হুম একটা কিছু নেই। মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আরেকটা। আচ্ছা, ফার্স্টে দেওয়া আছে কি এখানে, ফার্স্টে আছে বেসিক পে। এই বেসিক পেটা শুধু বলা থাকে, দেখবে যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রেও দেখবে বেসিক পেটাই কিন্তু বলা থাকে। আর অন্যান্যগুলো হুম গভর্নমেন্টের যেমন রুল থাকে সেই ওয়াইজ ওটা যুক্ত হয়। ঠিক আছে, আর তোমার হুম এখানেও ঠিক হুম তাই, প্রত্যেকের বেসিক পেটা বলা রয়েছে। প্রথমটার জন্য আছে 6,000, তারপরটার জন্য আছে 7,000, তারপরটার জন্য আছে 10,000, তারপরটার জন্য রয়েছে 12,000, তারপরের জন্য রয়েছে 14,000, তারপরে রয়েছে 15,000। তো এই অবধি আমরা করলাম। দেখো এই অবধি তোমাকে দেওয়া থাকবে ইন জেনারেলি। হ্যাঁ, এবারে পরপর যে হুম জিনিসগুলো আছে সেগুলো তোমায় বার করতে হবে। আর কিছু দেওয়া থাকবে না, আর কিছু দেওয়া থাকবে, আর কন্ডিশনগুলো দেওয়া থাকবে। দেখো ফার্স্টে কি আছে, দিয়ে বলেছে অ্যাট দ্য রেট অফ 50%, ডিএ অ্যাট দ্য রেট অফ 50%। তাহলে 50% যদি ডিএ হয়, ডিএ তাহলে এটা কার 50%, বেসিক পের 50%। যা কিছু বলা হচ্ছে সব বেসিক হুম পের ওপর বেস করে। তাহলে ইকোয়ালস দেবো একটা, দিয়ে বেসিক, দেখো নিচে লেখাও আছে, প্রথমেই দেখো লেখা আছে ডিএ 50% অফ বেসিক পে। দেখো তুমি যে, তোমাকে আমি হুম যেটা হুম পাঠিয়েছি ওটার নিচে দেখো। তাহলে বেসিক পেতে আমি একটা ক্লিক করব, করে ইন্টু 50%। হুম তাহলে 6,000 টাকার 50% কত হয়, 3,000 টাকা বেরিয়ে গেল। হুম 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 একই রকমভাবে 7,000 টাকা, 3,500 টাকা, 10,000 টাকার 5,000 টাকা, 12,000 টাকার 6,000 টাকা, 14,000 টাকার 7,000 এবং 15,000 হুম সাড়ে হুম 7,000 টাকা বেরিয়ে গেল। ঠিক আছে, হুম 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 এবারে এমএ। আচ্ছা, লাস্টে যেটা আছে সেটা হচ্ছে তোমার সবগুলো টোটাল। ঠিক আছে, হুম একদম লাস্টে হুম যে হুম ভ্যালুগুলো আছে সেটা আমরা পরে দেখাচ্ছি, সেটা পরে দেখবো আমরা। এমএ মান, এমএ কি জিনিস, এমএ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। ঠিক আছে, এমএ মানে হচ্ছে হুম মেডিকেল, যেটাকে আমরা বলি। ঠিক আছে, 30%। তো এটাও কার ওপর বেস করে, এটাও কিন্তু সবই বেসিক পের ওপরে। যা কিছু অ্যালাউন্স আছে সব কিছুই বেসিক পের ওপর বেস করে। বেসিক পে ইন্টু হুম 30%। তাহলে বেসিক পে C3-তে ইন্টু 30% করলে যেটা হয় সেটা 1,800 টাকা। তাহলে আমার প্রত্যেকটাকে আলাদা করে করার দরকার নেই, জাস্ট আমি কি করবো, টেনে টেনে নেবো। নিতে হবে। ঠিক আছে, তারপরে কি আছে হুম এইচআরএ। এইচআরএ কি জিনিস, হোম রেন্ট অ্যালাউন্স। ঠিক আছে, এইচ আর এ। হুম
কত পার্সেন্ট বলেছে এখানে? বলেছে এখানে 15%, the rate of 15%, এইটা ইন্টু into 15%। হলো? তাহলে আমাদের কি কি বেসিক পে বেরিয়েছে, বেসিক পে দেওয়া ছিল, সেখান থেকে ডিএ, এমএ, এইচআরএ পেয়ে গেছি। এখান থেকে আমি কি বার করবো? গ্রস স্যালারি। গ্রস স্যালারি, গ্রস স্যালারি, গ্রস স্যালারি মানে কি? সবগুলো যোগফল। তাহলে ইকুয়ালস টু সাম দিয়েই আমার সব বেরিয়ে যাবে, মানে বেসিক থেকে শুরু করে বাদ বাকি যে কটা আছে সব কটার যোগফল। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার গ্রস স্যালারি। 11,700 বেরোলো ফার্স্ট রেটটা। দেখো ওখানে যা আছে তাই বেরোচ্ছে আমাদের এখানে, ঠিক আছে? এই এই হচ্ছে আমাদের গ্রস স্যালারি, সবগুলোর বেরিয়ে গেল। এবারে এই গ্রস স্যালারি যেটা, সেটা কি হাতে পায় লোকে? সেটা কিন্তু হাতে পায় না। কেন পায় না? কারণ হাতে যেটা পায় সেটাকে বলা হয় নেট স্যালারি। যেটা হয়, যেটা হিসাব করে যেটা হয় সেটা হচ্ছে গ্রস স্যালারি। এবার গ্রস স্যালারি থেকে কিছু ডিডাকশন করা হয়। সেই ডিডাকশনগুলো কি? সেই ডিডাকশনের মধ্যে প্রথমেই আছে এটা পিএফ। পিএফ প্রভিডেন্ট ফান্ড, যেন রিটায়ারমেন্টের সময় ওটা ওটা প্রতি মাসে মাসে একটা অ্যামাউন্ট জমা হয়, এবং রিটায়ারমেন্টের সময় ওটা একসাথে এককালীন উইথ ইন্টারেস্ট, এবং প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট সবচেয়ে বেশি, ঠিক আছে? এই মুহূর্তে সব থেকে বেশি প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট। হ্যাঁ, আর একটা কি রয়েছে? ইএসআই। ইএসআইটা কি? ইএসআইটা এক ধরনের মেডিকেল ফ্যাসিলিটি। হ্যাঁ, যাদের স্যালারি 20,000 টাকার নিচে তাদেরকে এই মেডিকেল ফ্যাসিলিটিটা দেওয়া হয়। জানা হয়তো যে কলকাতার বিভিন্ন জায়গায় ইএসআই হসপিটাল আছে, যেমন জোকাতে একটা রয়েছে, আর এদিকে বিধাননগরের দিকে একটা রয়েছে, এরকম বিভিন্ন জায়গায় রয়েছে, ঠিক আছে? ইএসআইটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, যে স্কিমে তোমার যাদের স্যালারি 20,000 টাকার নিচে তাদেরকে তোমার করা হয়, ওই মেডিকেল দেওয়া হয় ফেসিলিটি। বাট এর জন্য একটা গভর্নমেন্ট টাকাও কাটে। সেটার জন্য কত পার্সেন্ট কাটে? সেটার জন্য 1.75% অফ গ্রস স্যালারি। গ্রস স্যালারির 1.75% কেটে রাখা হয়, ঠিক আছে? আর একটা কি আছে? পি ট্যাক্স। এই পি ট্যাক্সটা প্রত্যেকের কাছ থেকেই কাটে, এটাকে বলা হয় প্রভিশনাল ট্যাক্স, ঠিক আছে? এই পি ট্যাক্সের কিছু স্ল্যাব আছে, দেখো আমাদের এখানে নিচে দেওয়া রয়েছে পি ট্যাক্সের স্ল্যাবগুলো। দেখো বলে যে 10,000 টাকা অবধি কোনো পি ট্যাক্স কাটা হয় না। 10,001 থেকে 15,000 টাকা অবধি হচ্ছে 110 টাকা। 15,001 থেকে 25,000 টাকা অবধি হচ্ছে 130 টাকা। 25,001 থেকে 40,000 টাকা অবধি হচ্ছে 150 টাকা। অ্যাবাভ 40,000 এটা হচ্ছে 200 টাকা, ঠিক আছে? তো এইগুলো আমাদের সব ক্যালকুলেশন করতে হবে এবারে, ঠিক আছে? মেন ক্যালকুলেশন কিন্তু এবারে, এতক্ষণ যে ক্যালকুলেশনগুলো ছিল অনেকটা ইজি ছিল, কিন্তু এবারের ক্যালকুলেশনগুলো একটুখানি এখানে ইফের ফর্মুলাটা খুব বেশি করে লাগবে, ঠিক আছে? তো আমরা এখানে ওপরে যেহেতু তিনটে মিলিয়ে ডিডাকশন, তিনটেই ডিডাকশন। ডিডাকশন মানে কি? যেটা তোমার বাদ যাচ্ছে মেন স্যালারি থেকে, তো এখানে মার্চ করে দিলাম তিনটে ঘরকে, দিয়ে লিখে দিচ্ছি ডিডাকশন। ডিডাকশন, ঠিক আছে? ডিডাকশনের মধ্যে প্রথমে কি পড়ছে? প্রথমে পড়ছে তোমার পিএফ। পিএফ এর ফুল ফর্ম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। তারপরে হচ্ছে কি? ইএসআই। তারপরে কি আছে? তারপরে আছে পি ট্যাক্স। এই তিনটে জিনিস, এই তিনটে জিনিস। হ্যাঁ, তো এখানে দেখো পিএফ, পিএফ কত টাকা হবে, মানে কত টাকা কাটবে, এটা গভর্নমেন্টের ওপর ভ্যারি করে। গভর্নমেন্টের রুলের ওপর কিছু রুল আছে এখানে, ঠিক আছে? কত টাকা কাটবে, এখানে যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে 12% অফ বেসিক পে প্লাস ডিএ। বেসিক পে আর ডিএর ওপরে 12%, লিমিটেড টু 1,800 টাকা। দেখো নিচে লেখা আছে 12% অফ বেসিক পে প্লাস ডিএ। 12% অফ বেসিক পে প্লাস ডিএ মানে কি? বেসিক পে আর ডিএর 12%, লিমিটেড টু 1,800 টাকা। এটা হায়েস্ট কত কাটা যাবে? 1,800 টাকা। এবার ধরো কারো যদি বেসিক পে আর ডিএ মিলিয়ে কারো ধরো হয়তো 2,000 টাকা হয়েছে, তার কিন্তু 2,000 টাকা কাটা যাবে না। কত কাটা যাবে? 1,800 টাকা। কিন্তু যদি কারো 1,600 টাকা হয়, তার ক্ষেত্রে 1,600 টাকাই কাটবে, মানে হায়েস্ট কাটবে 1,800, এর বেশি কাটা যাবে না। 1,800 টাকার কম যদি পিএফ দাঁড়ায় ক্যালকুলেশন করে, সেটা যা আসছে সেটাই কাটবে, কিন্তু বেশিটা হায়েস্ট হচ্ছে 1,800। এই অবধি বোঝা গেছে? আচ্ছা, এটাকে করে নিই, তারপরে পরেরটা বোঝাবো আবার। ইকুয়ালস টু ইফ, হ্যাঁ, আবার একটা ব্র্যাকেট দেবো, বেসিক পে প্লাস ডিএ ইন্টু কত বলেছে এখানে? 12%। 12%, যদি এটা
গ্রেটার দেন কত টাকা হয়? হুম যদি এটা গ্রেটার দেন 1800 টাকা হয় তাহলে কাটবে কত? 1800 টাকা। হুম বড় করে দিচ্ছি লেখাটা, তোমার দেখতে সুবিধা হবে। আচ্ছা আগে পুরোটা করে নিই, তারপরে বড় করতে পারবো, এখন বড় করা যাবে না। আচ্ছা, আর যদি সেটা না হয় তাহলে কত কাটবে? মানে যদি বেসিক পে প্লাস ডি ইন্টু 12% করে যদি সেটা 1800 টাকার বেশি হয় তাহলে 1800 টাকা কাটবে। আর যদি সেটা না হয় তাহলে কত কাটবে? তাহলে এই দুটোর যোগফল ইন্টু 12% করলে যেটা আসে সেটাই কাটবে। তাহলে আমি হুম জাস্ট এই টেকনিকে কপি করে এখানে পেস্ট করে দেবো, হলো। এবারে হুম হুম এটা পুরো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো তাহলে 1080 টাকা পিএফ কাটছে কত? 1080 টাকা। এটাকে টেনে দিই। দেখো প্রথমটা 1080, তারপরটা 1260, তারপরটা গুলো সবগুলো কত? 1800 1800 1800 1800। কেন? তার কারণ এরা হচ্ছে 1800 টাকার বেশি এসেছিল এদের পিএফ। বলা হচ্ছে আগে যে হায়েস্ট 1800 টাকার আচ্ছা বেশি কাটা যাবে না। হয় 1800 হুম টাকা হুম বা হুম 1800 টাকার বেশি যদি আসে তাহলে তোমার মানে 1800 টাকা। ক্যালকুলেশনে বেশি আসছে কিন্তু 1800 টাকা বেশি উঠবে না। না, এটা কাটা যাবে না, ঠিক আছে, এই তো এখানে বলাই আছে, আচ্ছা বুঝতে পারছো? তাহলে হুম সেটা কাটা যাবে না বলেই এরকমভাবে প্রত্যেকগুলো 1800 টাকা এসছে। এই অবধি কি হুম বোঝা গেছে? হুম দেখো হুম বড় করে দিলাম। হুম। আচ্ছা, ফর্মুলাটা একবার দেখে নাও। বেসিক পে প্লাস ডি ইন্টু 12%, যদি গ্রেটার দেন 1800 টাকা হয় তাহলে কাটা হবে কত? 1800 টাকা। আর যদি সেটা না হয় তাহলে দুটো যোগফল ইন্টু 12% করলে যেটা হয় সেটাই কাটবে, ঠিক হুম আছে। এবার হচ্ছে ইএসআই। ইএসআইটা কি কি বলেছে দেখো। ইএসআই বলেছে 1.75% অফ গ্রস স্যালারি বিলো 20,000। যাদের গ্রস স্যালারি 20,000 আচ্ছা টাকার নিচে, ভালো করে বোঝো, যাদের গ্রস স্যালারি 20,000 টাকার নিচে তাদেরই ইএসআই হুম কাটা যাবে। কত কাটবে? 1.75%। তাহলে এখানে দুটো কন্ডিশন আছে। একটা কন্ডিশন কি? প্রথম কথা, গ্রস স্যালারি 20,000 টাকার নিচে হতে হবে। যদি 20,000 টাকার নিচে হয় তাহলে কত কাটবে? 1.7%, 75%। আর যদি 20,000 টাকার নিচে না হয়, অর্থাৎ যাদের হায়ার স্যালারি 20,000 টাকার উপরে যাদের স্যালারি, তাদের ক্ষেত্রে কোনো ইএসআই কাটা হবে, ইএসআই কাটা হবে না। বোঝা গেল? হুম হ্যাঁ, যাদের মানে স্যালারি যাদের 20%-এর উপরে হয় তাদের সাধারণত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল স্কিম বলে একটা স্কিম হুম আছে, সেটার আন্ডারে পড়ে সেটা আবার। যাই হোক, ইকুয়ালস টু ইফ গ্রস স্যালারি গ্রেটার দেন 20,000, যদি গ্রস স্যালারি 20,000 টাকার বেশি হয় তাহলে কত হবে? 0। যদি গ্রস স্যালারি 20,000 টাকার বেশি হয় তাহলে 0, মানে কোনো কাটা হবে না। আর যদি সেটা না হয় তাহলে কত কাটা হবে? গ্রস স্যালারি ইন্টু 1.75%। দেখো 204.75, 204 আমাদের বেরোচ্ছে কত? 204.75। কিন্তু এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ইএসআই কখনো মানে পয়েন্টে আসে না, এটা সবসময় পূর্ণ সংখ্যায় আসে। তাহলে এখানে আমরা কী করে বার করলাম দেখো, যদি গ্রস স্যালারি গ্রেটার দেন 20,000 টাকা হয় তাহলে 0, কোনো কিছুই কাটা হবে না। আর যদি সেটা না হয় তাহলে গ্রস স্যালারি ইন্টু 1.75%। এটা করলে আসছে 204.75। কিন্তু গ্রস স্যালারি কখনো পয়েন্টে বা ভগ্নাংশে আসে না, এটা সবসময় ইএসআই কখনো ভগ্নাংশে আসে না, ইয়েস এটা সবসময় পূর্ণ সংখ্যায় আসে। এটাকে যদি পূর্ণ সংখ্যায় করতে হয় সেই জন্য একটা ফর্মুলা আছে, সেটাকে আমি আগে একটুখানি বুঝিয়ে নিই এখানে। সেটার নাম হচ্ছে রাউন্ড আপ। রাউন্ড আপ, ধরো আমি করলাম 2.56, 2.56-এর থেকে আমি ধরো চাইছি এটাকে আমি পুরোপুরিভাবে পূর্ণ সংখ্যায় পরিণত করবো, তাহলে পয়েন্ট কমা দিয়ে এবার আমার দিতে হবে কত? 0। কেন? কারণ আমি পয়েন্টের পরে কোনো আর সংখ্যা চাইছি না। যদি আমি পয়েন্টের পরে সংখ্যা চাই তাহলে যে কটা সংখ্যা চাই সে কটা সংখ্যা আমায় লিখতে হবে। ধরো আমি পয়েন্টের পরে যদি একটা সংখ্যা চাইতাম তাহলে কি হতো? এটা 2.56 আছে, এটা 2.6 করে দিত। দেখো 2.6 চলে এলো, ঠিক আছে। এবার যদি আমি ধরো চাইছি আমি যে পয়েন্টের পরে কোনো সংখ্যা থাকবে না, মানে পুরোটাকেই আমি পূর্ণ সংখ্যায় পরিণত করব, তাহলে কি করতে হবে? তাহলে এখানে 0 দিতে হবে, দিয়ে এন্টার মারা। দেখো 3 চলে এসছে। তাহলে আমি ধরে নিই এখানে এখানে এই যে 2.56 যেটা বা পয়েন্টওয়ালা সংখ্যাটা হচ্ছে এইটা 204.75, এবং সেটাকে করার জন্য আমার কি করতে হয়েছে? এই ফর্মুলাটাকে ইউজ করতে হয়েছে।
তাহলে এই পুরো ফর্মুলাটাকেই আমি ধরে নিই ওই পয়েন্টওয়ালা সংখ্যাটা, বুঝতে পারলে? হুম পুরো ফর্মুলাটাকে হুম আমি ধরে নিচ্ছি কি পয়েন্টওয়ালা সংখ্যাটা, আর তাহলে আমি বাইরে কি লিখছি, রাউন্ড আপ। তাহলে বাইরে রাউন্ড আপ লিখলাম, রাউন্ড আপের পরে কি দেবো, একটা ব্র্যাকেট দেবো, দিয়ে এখানে কি দেবো, কমা দেবো, জিরো দেবো, ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার মারবো, হুম দেখো 205 চলে এসছে। হুম ঠিক আছে, দেখো যাদের স্যালারি 20,000 টাকার ওপরে, এখানে দেখো 23,000, 27,000, 29,000, এদের ক্ষেত্রে কিন্তু ইএসআই কাটেনি। যাদের 20,000 টাকার নিচে তাদের স্যালারি থেকে ইএসআই কেটেছে, এবং এটা রাউন্ড আপ দিয়ে আমরা কি করেছি, পূর্ণ সংখ্যায় পরিণত করেছি। হুম হুম বোঝা গেল? বুঝলাম। হ্যাঁ আচ্ছা, এবারে কি আছে, এবার আছে তোমার পি ট্যাক্স। পি ট্যাক্স হচ্ছে প্রভিশনাল ট্যাক্স, এটা গভর্নমেন্টের একটা ট্যাক্স, এটা সবার কাছ থেকেই সবাইকে দিতে নেয়, দিতে। ঠিক আছে? এটা তোমার 10,000 টাকা হুম অবধি যদি স্যালারি হয়, তাহলে সেক্ষেত্রে এখানে বলা হয়েছে আর কি, এটা দেখো এগুলো কন্ডিশন বিভিন্ন সময় গভর্নমেন্ট বিভিন্ন রকম করে, বাট এখানে একটা ধরে নেওয়া হয়েছে, একটা জিনিস শিখলে তুমি সেটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, সেই জন্য এখানে ধরে নেওয়া হয়েছে। এখানে ধরে নেওয়া হয়েছে যে 10,000 টাকা অবধি কোনো পি ট্যাক্স নেই, হ্যাঁ, 10,000 টাকা থেকে হুম 15,000 টাকার মধ্যে হচ্ছে 110 টাকা, 15,001 থেকে হুম 25,000 টাকার মধ্যে 130 টাকা, 25,001 থেকে 40,000 টাকার মধ্যে 150 টাকা, এবং 40,000 টাকার ওপরে হলে 200 টাকা। এবারে এক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে যেমন নাকি আমরা যখন নাকি এটা অনেকটা ইসের মতো, সে আমরা যেমন গ্রেডেশন বার করেছিলাম, এত থেকে এত হলে ফার্স্ট ডিভিশন, এত থেকে এত হলে সেকেন্ড ডিভিশন, সেক্ষেত্রে দেখবে আমরা সবসময় হায়েস্ট থেকে বার করেছিলাম, মানে ফার্স্ট ডিভিশনটাকে আগে করতাম আমরা, ঠিক আছে? এক্ষেত্রেও ঠিক তাই, মানে এক্ষেত্রে আমার শুরু করতে হবে 40,000 টাকা থেকে শুরু করতে হবে, ইকুয়ালস টু ইফ গ্রস স্যালারি গ্রেটার দেন কেন করলাম, কারণ অ্যাবাভ 40,000 বলেছে, ঠিক আছে? সেই জন্য হুম আমরা গ্রেটার দেন করলাম। যদি গ্রস স্যালারি গ্রেটার দেন 40,000 হয়, কমা দিয়ে 200, কমা, আবার ইফ হুম গ্রস স্যালারি গ্রেটার দেন 25,000, কেন 25,000 লিখলাম, কারণ এখানে 25,001 থেকে বলা হয়েছে, 25,001 অবভিয়াসলি 25,000 থেকে বড়, যদি হয় হুম হুম তাহলে কত, 150। জাস্ট যেভাবে আমরা গ্রেডেশনগুলো পড়েছিলাম, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন, ওরকমই এটা, ঠিক আছে? আবার ইফ গ্রস স্যালারি হুম গ্রেটার দেন 15,000, হুম কমা দিয়ে 130, আবার ইফ গ্রস স্যালারি গ্রেটার দেন কত বলেছে, 10,000, কমা দিয়ে 110, ঠিক আছে? হুম কমা দিয়ে বাদবাকি যে আছে সব জিরো, মানে 10,000 থেকে বেশি, মানে 10,000 থেকে কম যেগুলো এখানে দেখা বলা হচ্ছে আপ টু 10,000, মানে 10,000 অবধি আর কি, বা 10,000 এর নিচে যেগুলো সেগুলো হচ্ছে, এখানে যেহেতু আমি গ্রেটার দেন 10,000 করেছি, তার মানে এছাড়া 10,000 এর নিচে যা আছে, বা 10,000 থেকে 10,000 অ্যাবাভ 10,000 হলে হচ্ছে তোমার মানে 10,001 থেকে আর কি 110 টাকা, কিন্তু যদি ধরো 10,000ও হয়, তাহলে তার কথা হবে জিরো আসবে, ঠিক আছে? তো এখানে আচ্ছা কতগুলো আমরা এখানে করলাম, ব্র্যাকেট শুরু করেছি, একটা, দুটো, তিনটে, চারটে ব্র্যাকেট আমার কি করতে হবে, এখানে ক্লোজ করতে হবে, ঠিক হুম আছে? হুম হুম দিলাম, দিয়ে এবার এন্টার মারবো, তাহলে কত হলো, 110। 110 কেন হলো, কারণ আমাদের এখানে গ্রস স্যালারি কত ছিল, 11,700, তাহলে 11,700টা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, 10,001 থেকে 15,000-এর মধ্যে পড়ছে, ঠিক আছে? হুম সেই জন্য 110 হয়েছে, মানে সেই ওয়াইজ প্রত্যেকটা এখানে বেরিয়ে গেছে। আচ্ছা, এবারে ফাইনালি কি করতে হবে, নেট স্যালারি মানে কি, ও কেটে কুটে যেই টাকাটা হাতে পাবে। হুম আচ্ছা দেখো, তাহলে বলো দেখি নেট স্যালারিটা কি হওয়া উচিত, নেক্সট বলো। গ্রস স্যালারি, হ্যাঁ, মাইনাস
হ্যাঁ ডিডাকশন গুলো মানে মাইনাস পিএফ মাইনাস ইএসআই ডিডাকশন মানে মাইনাস পিএফ ইএসআই হ্যাঁ পি পে ট্যাক্স ট্যাক্স, এটা তো হ্যাঁ বাদ তাহলে দিতেই হবে, বাদ হ্যাঁ দিতে হবে, তাহলে গ্রস গ্রস স্যালারি স্যালারি থেকে এটা বাদ দিতে হবে, হ্যাঁ এইগুলোকে প্রত্যেকটাকে বাদ দিয়ে দিতে হবে। ইএসআই হ্যাঁ পি ট্যাক্স। হয়ে গেল, তাহলে কত হচ্ছে 10,305। দেখো এখানেও তাই আছে 10,305, এটা এনে দাও। এবার প্রত্যেকে যদি টোটালগুলো আমরা যদি বার করি এখানে ইকুয়াল টু সাম, এটা যদি টেনে দিই পুরোটাকে, ঠিক আছে। হুম হুম এই তো এই হচ্ছে আমাদের মোটামুটি হবে এই সেটা কি জানো বলে এটাকে, স্যালারি স্লিপ বা পে শিট, পে শিট বলে এটাকে, পে শিট। ওকে, তাহলে এর উপর যদি আমার 10 লিস্টটা, জন হোক আর 10,000 হোক। হ্যাঁ একই একই, কোনো আলাদা কিছু নেই, ঠিক আছে। ইনসার্ট, আচ্ছা এবার যদি আমার উপরে স্যার বলছি একটু পরে, আমার তো ল্যাপটপ কম্পিউটার সব হাতের কাছে কিছু নেই, পরে প্র্যাকটিসের সময় যদি একটু আধটু গন্ডগোল হয় কিন্তু ফোন করবো স্যার, হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই করবো, একটু বলে দেবেন স্যার। হ্যাঁ হ্যাঁ এটা একটু কঠিন আছে, ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস না করলে হ্যাঁ পারবে না করতে, ঠিক আছে। হ্যাঁ এখানে যা লেখা ধরো পে শিট ফর দ্য মান্থ অফ এপ্রিল 2000 যেমন তোমার থাকবে সেটা লিখে নেবে। হুম, হুম। হয়ে গেল, এটাকে ধরো পুরোটাকে আমাকে প্রিন্ট আউট দিতে হবে, কি করে দেবো? প্রথম কথা দেখো এটা একসাথে আসবে না, যদি প্রিন্ট প্রিভিউ দেখি আচ্ছা দেখো গ্রস স্যালারি অবধি গিয়ে কেটে গেছে, তাহলে আমার কি করতে হবে? প্রথমে পেজ লেআউটে যাব, ওরিয়েন্টেশনটাকে ল্যান্ডস্কেপ করতে হবে, ঠিক আছে। এবার দেখো প্রিন্ট প্রিভিউ দেখো, নেট স্যালারিতে গিয়ে দেখো কেটে গেছে, হ্যাঁ হ্যাঁ নেট স্যালারি অবধি চলে এসছে, এবার দেখো পুরোটাই চলে এসছে, ঠিক আছে। এই বোঝা গেল, তাহলে আমাকে এইভাবে এটাকে করতে হবে, একটু ছোটো করে দিতে। এই যে আমি বলেছিলাম আগের দিন, এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা হচ্ছে একটা পেজকে বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এই দাগের যদি এই দাগের বাইরে চলে যায়, যদি সাপোজ ধরো এটা ধরো এখানে চলে আসছে, এন অবধি ধরো আছে, এটা সাপোজ ধরে নিচ্ছি আমি এটা এন অবধি আছে, হ্যাঁ, তাহলে এনটাকে আমি এর ভেতরে মানে এই ডটের ভেতরে ঢোকাবো কি করে? তখন এই যে স্কেলটা দেখতে পাচ্ছ, স্কেলটাকে ছোট করতে হবে, ঠিক আছে। দেখো ঢুকে ঢুকে গেছে কিন্তু এনটা, ঠিক আছে। সেই মাইক্রো যে জেরক্সের মতো, জেরক্সের মধ্যে একটা মাইক্রো জেরক্স বলে অপশন আছে তো, ঠিক আছে। মাইক্রো জেরক্সটা কী করে, টোটাল ইসেটাকে তোমার ছোট করে দেয় সাইজটাকে, দেখো চলে এসছে, কিন্তু লেখার সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে এটা করার জন্য। কোথাও তো একটা কম্প্রোমাইজ করে পেজ তো আর বড় করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না লেখা যদি মানে পেজ তো আর কেউ টেনে বড় করতে পারবে না, পেজ তো টেনে বড় মানে করতে পারবে না। প্রিন্টারের কথা, হ্যাঁ তুমি তো A4 সাইজের থেকে তো বড় নিতে লেখা পারবে, তো ছোট আসবেই, লেখা ছোট আসবে, তুমি যত সেটাই। বড় বড় পেজ বানাবে তত তোমার লেখা ছোট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ ল্যান্ডস্কেপে দেখা যাচ্ছে আমি পাশাপাশি ল্যান্ডস্কেপ নিলাম, পেজ নিলাম, নিয়ে আর প্রচুর দিয়ে দিলাম, তারপরে তো ছোট 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 চলে আসে। তখন ছোট ছোট আসবে, ঠিক আছে, তখন ছোট ছোট আর আসবে। যদি ওটা মানে যদি ওই জন্য ওটা দেখবে ডেটা ভার্টিক্যালি নেওয়া হয় তো ধরুন, ভার্টিক্যালি তো আসবেই না, যে দেখতে পাচ্ছ তো, তুমি তো দেখলে যদি এটাকে যদি আমি ভার্টিক্যালি নিতাম, মানে যদি এটাকে আমি ভার্টিক্যালি তো আসবে না, মানে কোনো চার্ট বানাতে কি ধরুন 2-5টা ইয়ে আছে, হুম ক্যাটাগরি আছে, তো হুম সেক্ষেত্রে ভার্টিক্যালি আসলে সেই হ্যাঁ পেজটা আসবে আমি দেখা যদি, যাচ্ছে ধরুন 100 পিস আমাকে প্রিন্ট আউট দিতে হবে, সেরকম হ্যাঁ এখন না তখন হ্যাঁ তো ভার্টিক্যালি আসলে তো ভালোই, তাহলে তো এটা তুমি তো। ডিরেক্ট প্রিন্ট দিয়ে দেবে, তাহলে তো কোনো সমস্যা নেই। এই যে দেখবে অনেক সময় বলে ডেটা আর এন্ট্রি, ল্যান্ডস্কেপ, অনেক সময় বলে ডেটা এন্ট্রির কাজ আছে, হ্যাঁ, আসলে এই ডেটা এন্ট্রির হ্যাঁ কাজগুলো হ্যাঁ কি, ডেটা, ওরকম তুমি যেটা বললে ধরো কেউ হয়তো একটা পেজের মধ্যে অনেকগুলো লেখা লিখেছে, ঠিক আছে, এবার সেই যে লেখাটা লিখেছে সেটা ধরো প্রিন্ট করেছে, এবার প্রিন্ট করলে কি হবে, ও তো বুঝতে পারবে না, ঠিক আছে, তখন ওকে ওই ছোটো না ছোটো লেখাগুলো থেকে দেখে দেখে ওই ইসেতে এক্সেলে বড় বড় করে ওটাকে রেডি করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার ডেটা এন্ট্রির কাজগুলো, ঠিক আছে। কারণ কি হয়, ধরো তুমি একটা ফর্ম ফিল আপ করেছো, তুমি ধরো কোনো একটা কোম্পানির কিছু একটা ফর্ম ফিল আপ করেছো, বা ধরো পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, এই যে ফর্মগুলো যখন নাকি ফিল আপ করা হয়
ফর্মগুলো স্টোর হয় অ্যাজ আ টেবিল, বুঝতে পারলে? আচ্ছা। তো তুমি ফর্ম হিসাবে ফিল আপ করলে, ধরো নেম, ফাদার নেম, মাদার নেম করলে, তো কিন্তু ওগুলো কিন্তু হুম ওইভাবে হুম ওইভাবে কিন্তু সেভ হয় না। ধরো নেম, নেম হয় দেখা যাচ্ছে 2000 জনের নাম পরপর আছে। ফাদার নেম 2000 জনের আচ্ছা ফাদার নেম, 2000 জনের মাদার নেম, 2000 জনের মাধ্যমিকের রেজাল্ট, 2000 জনের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এইভাবে পরপর থাকে। ঠিক আছে, এবার যখন ওটাকে প্রিন্ট আচ্ছা নেওয়া হয় তখন দেখা যাচ্ছে খুব ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন সেগুলোকে আবার ওটাকে আচ্ছা। করা হয়। ঠিক আছে, ওগুলোই হচ্ছে হুম ডেটাবেসের কাজ বলে যেগুলোকে। ঠিক আছে, বা ধরো হুম এই যে বলে না যে হার্ড কপি থেকে সফট কপি করতে হবে, ধরো এই যে লোকে ফর্ম হুম ফিল আপ হুম করছে, এই যে আমরা মোবাইলের নিচ্ছি, সিম কার্ড নিচ্ছি। হুম, হুম মোবাইলের সিম কার্ড নেওয়ার সময় আমরা কি করি, ফর্ম ফিল আপ করি। এই ফর্মগুলোকে তো তোমাকে হুম ডিজিটাইজ করতে হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে হুম ডেটাবেসের কাজ। হুম বা ধরো এই যে দলিলের কাজ, ঠিক আছে, দলিলে ধরো যেগুলো ছিল এতদিন অবধি সব কিছু কিসে ছিল, সব তো হার্ড কপিতে ছিল, কাগজে ছিল, সেগুলোকে ডিজিটাইজ করতে হবে। কিসের মাধ্যমে করবে, তোমার কম্পিউটারের মাধ্যমে। তাহলে হার্ড কপি থেকে কম্পিউটার তোলার যে কাজটা, সেটাই হচ্ছে ডেটা এন্ট্রি, এটাকেই বলা হয় ডেটা ডেটা এন্ট্রি এন্ট্রি। কাজ। হুম আচ্ছা, এই অবধি তাহলে হয়ে গেল। হ্যাঁ, হুম এবারে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো, সেটাকে বলা হয় ভি লুকআপ। ঠিক আছে, হুম এটা অ্যাডভান্স এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, কেন কি হুম ভিলুকআপ জিনিসটা কি বলে দিই। ধরো তুমি তোমার ব্যাংকে গেছো, ঠিক আছে, হুম ব্যাংকে গেছো, হুম তুমি ধরো চাইলে যে তোমার ব্যাংকে কত, এখন তো আমরা মোবাইলেই দেখে নিতে পারি, কিন্তু আগে তো এরকম হুম ফেসিলিটিস ছিল না। আগে কি করতো, লোকে গিয়ে ব্যাংকে গিয়ে কার্ডটা দিত, মানে অ্যাকাউন্ট না সেটা দিত, ওই পাসবুকটা দিত, দিলে পরে ওরা ব্যাংকে মারতো, ওরা কম্পিউটার সার্চ করতো, করে ওরা বলে দিত যে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে, বা একটা প্রিন্ট আউট দিয়ে দিত পাসবুকে। হুম তাই হতো না, বেশি দিন আগের কথা না, আজ থেকে হুম হুম 5-7 হুম বছর আগে অবধিও সেটা হতো। ঠিক আছে, এখন তো আর ব্যাংকে প্রিন্ট আউটই দেয় না, কারণ এত ইউপিআই ইউজ হয় যে লোকে প্রিন্ট আউট দিতে গেলে ব্যাংকের অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, হ্যাঁ সেটাই। হ্যাঁ, হ্যাঁ, তো 5 টাকা 10 টাকা। হ্যাঁ, 5 টাকা 10 টাকা 1 টাকাও দিচ্ছিল কার তো। হ্যাঁ, বিশেষ করে খুচরোগুলো আরো বেশি করে দেয়। তো যাই হোক, এবারে আমি কেন বললাম এটা, তার কারণ হচ্ছে ব্যাংকে প্রত্যেকটা তাদের যে কাস্টমার রয়েছে, তাদের নামে একটা করে অ্যাকাউন্ট খোলা আছে, এবং সেই অ্যাকাউন্টের রেসপেক্টে একটা করে আইডি নাম্বার রয়েছে। যেমন স্কুল কলেজে আচ্ছা। রোল নাম্বার রয়েছে, তেমনি ব্যাংকেরও কিন্তু একটা আইডি নাম্বার রয়েছে। হ্যাঁ, যেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলি ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার বলি যেটাকে। ঠিক আছে, আইডি নাম্বারটাই আসলে হুম অ্যাকাউন্ট নাম্বার। তাহলে কি কি থাকে ব্যাংকে, একটা আইডি নাম্বার থাকে, এবং তার রেসপেক্টেই কি তৈরি হয়, একটা অ্যাকাউন্ট তৈরি হয়। তাহলে একটা আইডি নাম্বার, হুম তারপরে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, বাবার নাম, ঠিক আছে, হুম আর ব্যাংক ব্যালেন্স। ঠিক আছে, এই কটা জিনিস থাকে হুম মোটামুটি হবে। দেখবে তুমি যদি ব্যাংকে যাও, তোমার নামে যদি দুজন থাকে, সাপোজ ধরো তুমি অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যেতে ভুলে গেছো। হ্যাঁ, তুমি তোমার নাম হুম বললে, তোমার নাম বললে হয়তো দেখা যায় তোমার নামে দুজন কি তিনজন আছে, তখন ওরা কি জিজ্ঞাসা হুম করে, বাবার নাম জিজ্ঞাসা করে। ঠিক আছে, কেন, বাবার নাম তো মিলবে না। হ্যাঁ, তারপরে আবার জিজ্ঞাসা করে কি, অ্যাড্রেস জিজ্ঞাসা করে। তিনটে মেলা কঠিন। হুম হুম ঠিক আছে, এইগুলোকে বলা হয় কি, এগুলোকে একটা কি বলে। এই কি এর সাহায্যে কি হয়, সবচেয়ে ভালো হচ্ছে তোমার ফোন নাম্বার আর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এবার যদি কারোর অ্যাকাউন্ট নাম্বার না জানা থাকে, তখন ওই নাম দিয়ে করে, কিন্তু নাম দিয়ে করাটা ঠিক না, তার কারণ হচ্ছে নাম দিয়ে অনেক সময় সেম নাম চলে আসে, একই নামের হতেই পারে। ঠিক আছে, তখন ওই জন্য করে কি, ওরা ওই বাবার নাম দিয়ে চেক করে। ঠিক আছে, তাহলে তোমার নাম যদি 4 জন চলে আসে, তাহলে তোমার বাবার নাম। ঠিক আছে, বাবার নামের হুম পরে আবার দেখে অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেস দেখে তখন ওটা ই করে। আর যদি ফোন অ্যাড্রেস নাম্বার, তো আর মিলবে না। অ্যাড্রেস মিলবে না। আর একটা হচ্ছে ফোন নাম্বার, ফোন হুম নাম্বারটাও ইউনিক হয়। ঠিক আছে, সেটা মিলবে না। সেটাও মিলবে না। ঠিক আছে, তো এখানে এই যে ভিলুকআপ, যেটা ভিলুকআপে কি করা হয়, একটা ডেটাবেস তৈরি করা হয়, এগুলোকে বলা হয় ডেটাবেস। হ্যাঁ, যেমন নাকি আমাদের আধার কার্ড। হ্যাঁ, এই আধার কার্ডটা কি, আসলে একটা ডেটাবেস, মানে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় ডেটাবেস হচ্ছে আধারের ডেটাবেস। কেন কি, কারণ হুম ভারতবর্ষে যত লোক আছে, হ্যাঁ, যদি আমি ধরে হুম নিই যে 150 কোটি বা 250 কোটি লোক আছে, তো প্রত্যেকের নামেই প্রায় এখন আধার কার্ড আছে। তার মানে কি, এই আধারের হুম যে ডেটাবেসটা, তার মধ্যে এই 200 কোটি লোকের ইনফরমেশন, সেখানে তার নাম, বাবার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, তার রেটিনারি সব কিছু রয়েছে। ঠিক আছে, যার জন্য হুম ইন্ডিয়াতে এখন সবচেয়ে বড় ডেটাবেস হচ্ছে আধারের ডেটাবেস। ঠিক আছে, হুম এবারে আমরা এক্সেলেও এরকম ডেটাবেস তৈরি করতে পারি। ঠিক আছে, ডেটাবেস তৈরি করার আলাদা কিছু সফটওয়্যারও রয়েছে। হ্যাঁ,
তো সেই সফটওয়্যারগুলোতেও করা যায়, ঠিক আছে। কিন্তু ছোটোখাটো কোম্পানি ওই সব সফটওয়্যার ইউজ করে না, যেমন সেই সফটওয়্যারগুলোর মধ্যে একটা হচ্ছে ওরাকেল, ঠিক আছে। তো সেই সফটওয়্যারগুলো ছোটোখাটো কোম্পানিগুলো ইউজ করে না, হ্যাঁ, বড় কোম্পানি যারা তারা ওই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করে, ঠিক আছে। ওরাকেল, মাই এসকিউএল এইগুলো হচ্ছে তোমার বড় বড় ডেটাবেস যেখানে ইউজ হয় সেখানে তারা ওগুলো ইউজ করে। কিন্তু মোটামুটি ধরো 10,000 15,000 ডেটা অনায়াসে তোমার এক্সেলে মেকআপ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। তো কিন্তু এবার যদি বলি আমি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, হ্যাঁ, এই ধরনের কোম্পানি 10,000 15,000 কোনো ব্যাপারই না। এক একটা এই সাথেই 10 থেকে 15,000 লোক থাকে এক একটা ব্রাঞ্চে, মানে অ্যাকাউন্ট হোল্ডার, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে এটা সম্ভব না। কিন্তু ছোটোখাটো যে কোনো কোম্পানি, ছোটো এবং মাঝারি ধরনের যে কোনো কোম্পানি, তারা কিন্তু এক্সেল দিয়ে অনায়াসে করে ফেলতে পারে, ঠিক আছে। তো এই এক্সেল দিয়ে ডেটাবেস তৈরি করা এবং সেই ডেটাবেসের থেকে কোনো একজনেরকে বার করা যে উপায়, সেটাকে আমরা বলছি কি ভিলুকআপ। তাহলে ভিলুকআপটা কি? ভিলুকআপের সাহায্যে কোনো একটা ডেটাবেস থেকে কোনো একটা নাম্বারের রেসপেক্টে, হ্যাঁ, আমরা কী বার করতে পারি, ওই ডেটাবেসের মধ্যকার কোনো একজনকে কোনো একটা ইনফরমেশনের ডিটেলটা আমরা বার করতে পারি। বুঝতে পারলে? যেমন নাকি আমরা ব্যাংকের ডেটাবেস থেকে আমরা কি করতে পারি, কোনো একজন কাস্টমারের ডিটেল বার করতে পারি। এখানেও ঠিক তাই। আমরা এই ধরো এটাকে ব্যাংকেরই যদি আমি ডেটাবেস ধরে নিই, তাহলে সেই ডেটাবেস থেকে আমরা কোনো একজন কাস্টমারের ডিটেলটা বার করতে পারি। ডিটেল মানে তার মধ্যে কি কি থাকবে, তার নাম থাকবে, তার ফোন নাম্বার থাকবে, তার অ্যাড্রেস থাকবে, তার ব্যাংক ব্যালেন্স থাকবে, এগুলোই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি টেবিলটা বানাচ্ছি। কাস্টমার আইডি ফার্স্টে, কাস্টমার আইডি, এই কাস্টমার আইডিটাই হচ্ছে ব্যাংক আইডি বা অ্যাকাউন্ট নাম্বার। কাস্টমার নেম, এটা কি আছে, ফোন নাম্বার, আর একটা আছে তোমার অ্যাড্রেস, আর হচ্ছে ব্যাংক ব্যালেন্স। এই কটা ধরো আছে আমার। তুমি আরও ইচ্ছা করলে অ্যাড করতে পারো, যত ইচ্ছা অ্যাড করতে পারো। আচ্ছা, ফার্স্টে ধরো আমি দিলাম 101, স্টার্টিং আইডিটা 101, এই ধরলাম, ধরে আমি টেনে দিলাম। ধরো আমি 10 জন বা 5 জন, 10 জনের জন্যই করছি। ধরো তুমি যত ইচ্ছা করতে পারো, ফিল সিরিজ করে দিলাম। দেখো 13 জন জন্য আমি 10 জন রাখছি। কাস্টমার নেম, যে কোনো নাম, এই দিয়ে দিলাম, ঠিক আছে। ফোন নাম্বার, আমি কতগুলো আমি এই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। দিলাম। এবার ধরো অ্যাড্রেস, ধরো যাদবপুর কিছু দিলাম, কিছু সোনারপুর দিলাম, কিছু গড়িয়া দিলাম, কিছু বাঘাটি, কিছু বারোইটি। আবার ধরো দু একটা রিপিটও করলাম। আচ্ছা, লিখলাম। এবার ব্যাংক ব্যালেন্সও তাই, আমি আমার ইচ্ছা মতো দিলাম কতগুলো অ্যামাউন্ট, বেশি কম যেমন ইচ্ছা দিলাম। এই হয়ে গেল, টেবিলটা আমি রেডি করলাম। এবারে আমায় বার করতে হবে কি, আমি একটা করে কাস্টমার, আমাকে ধরো এইখানে একটা জায়গা তৈরি করা হয়েছে যেখানে কি আছে, কাস্টমার আইডি, এই পুরোটাই আছে। আমি আর লিখছি না, এটাকে আরেকবার কপি করে নিচ্ছি। এটাকে কপি,
তাহলে কাস্টমার আইডি, কাস্টমার নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস আর হচ্ছে ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে? তো কাস্টমার নেমটাকে আমি কিভাবে বার করব, ঠিক আছে? ইকুয়ালস টু ভি লুকআপ দিলাম ফার্স্টে, দেওয়ার পরে লুকআপ ভ্যালু। এই লুকআপ ভ্যালু মানে কি? লুকআপ ভ্যালু মানে হচ্ছে যে ভ্যালুটা দিয়ে আমি এটাকে বার করব, ঠিক আছে? এখানে একটা কথা বলি, যে ভ্যালুটাকে দিয়ে আমি বার করব সেই ভ্যালুটাকে তোমাকে একদম লেফটে রাখতে হবে, ঠিক আছে? এই টেবিলের একদম লেফটে। মানে ধরো তুমি যদি চাইতে যে ফোন নাম্বার দিয়ে বার করব, তাহলে ফোন নাম্বারটাকে একদম লেফটে রাখতে হতো, ঠিক আছে? মানে কাস্টমার আইডি জায়গায়। হ্যাঁ, কাস্টমার আইডি জায়গায় ফোন নাম্বার রাখতে হতো, ঠিক আছে? এবার যদি তুমি বলো যে না স্যার আমি আমি এই টেবিলেই ফোন নাম্বার দিয়ে বার করব, হ্যাঁ, এই টেবিলটা তো যেমন আছে যেমন যে পজিশনে আছে ঠিক সেই সেম পজিশনে থাকা অবস্থায় আমি ফোন নাম্বার দিয়ে বার করব, সেক্ষেত্রে টেবিলের সাইজটা ছোট হয়ে যাবে। মানে তখন টেবিলটা তোমায় ধরতে হবে এখান থেকেই অবধি, মানে ফোন নাম্বার থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স অবধি, নাম আর কাস্টমার আইডিটা তখন বাদ চলে যাবে। আর দেখো তুমি যদি ফোন নাম্বার থেকে ব্যাংক ব্যালেন্স অবধি ধরো টেবিলটাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার ফোন নাম্বারটাই সবচেয়ে লেফটে আসছে, বুঝতে পারলে? এটা হচ্ছে ভিলুকআপের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, এই ডিসঅ্যাডভান্টেজটাকে ওভারকাম করা যায়, পরে আমরা বলছি কিভাবে করব সেটা। আরও নতুন সূত্র বেরিয়ে গেছে এখন, ঠিক আছে? এখন যে নতুন যে এক্সেলটা সেটা বেরিয়েছে, এক্সেলটা বেরিয়েছে 365 যেটা, সেটাতে এইগুলো ওভারকাম করা যায়। বা আমাদের যে গুগল শিটে এটাকে ওভারকাম করা যায়। এক্স লুকআপ বলে একটা সূত্র এসছে, তো যাই হোক সেগুলো আসছে আমি একটু পরে, আগে এগুলো বলে নিই এটা। তো ভি লুকআপ দিলাম, দিয়ে কাস্টমার আইডি দেওয়ার পরে কি বলছে এখানে, টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে হচ্ছে পুরো টেবিলটা দিয়ে দিলাম। তারপরে কি আছে, কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার মানে কি? মানে হচ্ছে কত নম্বর কলাম। দেখো কাস্টমার নেম কত নম্বর কলামে আছে? 2 নম্বরে হ্যাঁ, আছে, কত? 2 নম্বরে আছে, তাহলে 2 কমা। এবার কি দেখাচ্ছে, ট্রু হলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। অ্যাপ্রক্সিমেট মানে কি? কাছাকাছি ম্যাচ। আর ফলস হলে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। আমরা সবসময় এক্স্যাক্টলি ম্যাচ করতে চাইবো, ঠিক আছে? ট্রুটা আমরা কখনো করব না, তাহলে আমরা কি নেবো, ফলস নিতে পারি, বা আমরা এখান থেকে জিরো প্রেস করাটা একই ব্যাপার। আমি এখানে ফলসই নিলাম, ফলস আর জিরো দুটোই সেম, ঠিক আছে? এবার এখানে কাস্টমার আইডি দেবো, ধরো আমি দিলাম 105। দেখো 105-এর নাম কি আছে, এসডিএফ, ঠিক আছে? ধরো আমি এখান থেকে এবারে ফোন নাম্বার বার করতে চাইছি, তাহলে ফোন নাম্বার বার করতে গেলে কি করতে হবে, একই রুল, ইকুয়ালস টু ভি লুকআপ। ফার্স্ট হচ্ছে লুকআপ ভ্যালু, তারপরে আছে টেবিল অ্যারে, তারপরে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, কত নম্বর কলামে আছে ফোন নাম্বার, 3 নম্বরে আছে, দেখো ফোন নাম্বার 1 2 3 বা 1 2 3 3 নম্বরে আছে, কমা। আমরা সেই ফলস করব, ফলসের জায়গায় আমি ইচ্ছা করলে জিরো বসাতে পারি। দেখো এখানে 105-এ তোমার যা যা ছিল ফোন নাম্বার সেটাই চলে আসছে, ঠিক আছে? এবার ধরো যদি আমি অ্যাড্রেসটা করি, ইকুয়ালস টু ভি লুকআপ, ফার্স্টে কি আছে, লুকআপ ভ্যালু, কমা, টেবিল অ্যারে, পুরো টেবিলটা একটু বড় করে নিই, তোমার দেখতে সুবিধা হবে। আচ্ছা দাঁড়া, তারপরে কলাম ইন্ডেক্স, কত নম্বর কলাম, অ্যাড্রেস 1 2 3 4 4, কমা, ফলস যেহেতু জিরো। দেখো অ্যাড্রেস কি আছে, বারুইপুর, 105-এর বারুইপুর, হ্যাঁ, ঠিক আছে? ওটা অটোমেটিক বের করে। এবারে ব্যাংক ব্যালেন্স ইকুয়ালস টু একই রকম ভি লুকআপ দিলাম, লুকআপ ভ্যালু দিলাম এখানে, কমা, টেবিল অ্যারে মানে কি, পুরো টেবিলটা দিয়ে দেবো, দিলাম, দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার, কত নম্বর কলামে আছে, 5, কমা 0, চলে এলো ব্যাংক ব্যালেন্স। দেখো 105-এর কত আছে, যা আছে সেটাই আসছে। এবার তুমি যদি চাও যে 105-এর জায়গায় আমি 108 করবো, দেখো দেখো পুরোটা চেঞ্জ হয়ে গেল। যদি তুমি চাও 110 করবো, 110, তার হ্যাঁ বলো। ওটা পুরো ডিটেইলস চলে আসবে, ওটা পুরো ডিটেইলস চলে আসবে, যেটা করব সেটা চলে আসবে। ইভেন তুমি যদি চাও এখানে আমি একটা ড্রপ ডাউন লিস্ট বানাবো, আগের দিন মনে হয় আমি শিখিয়েছিলাম এটা, ড্রপ ডাউন লিস্ট কি করে বানাবো। ড্রপ ডাউন লিস্ট শিখেছি। হ্যাঁ, এখানে তাহলে ডেটাতে যাবে, গিয়ে কি করবো, ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখানে লিস্ট, গিয়ে এবার সোর্স, এখান থেকে এই অবধি
নো, ওকে। দেখো এখানে আমি যেটা দেবো সেটাই আসবে, দেখো। হুম হুম ঠিক আছে, এইভাবে এটা হুম, করা হয়ে থাকে। বোঝা গেল? বোঝা গেল স্যার। আর কি এগোবো আজকে? না স্যার, এই দুটো থাক, থাক, দুটোই ঠিক আছে। থাক। এই দুটোই প্রথমটা কিন্তু হ্যাঁ বেশ কঠিন আছে, ঠিক আছে, একটুখানি দেখে নিও, আমি হ্যাঁ লিঙ্ক হ্যাঁ, ওই পাঠিয়ে জন্য দিচ্ছি। আমি দেখবো স্যার। ঠিক আছে, একটুখানি দেখো, ঠিক আছে। এবার পুজো তো আছে, পুজোর কদিন না না দেখো, একটুখানি পেলে যদি সময় পাও তো দেখো। ওকে, তোমার তো আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ ডিউটি হ্যাঁ। ফিউটি আছে নাকি পুজোর সময়? না স্যার, আমার তো ওইভাবে কিছু ডিউটি নেই, আমি স্যার একজন আইপিএস ম্যাডামের কাছে আছি তো, হ্যাঁ হ্যাঁ, বলেছিলে, ওই হ্যাঁ। জন্য আমার। হ্যাঁ হ্যাঁ মানে তোমাকে এই সাথে দেয় না, মণ্ডপ ফণ্ডপে দেয় না তোমাদের, তাই তো? না না না, কোথাও দেয় না। উনি যতদিন কলকাতায় ডিউটি ছিলেন, আচ্ছা ওনার সাথে আমি পূজায় ওই রাসবিহারী ক্রসিং এ ডিউটি করতাম। আচ্ছা আচ্ছা তাছাড়া আমার কোনো ডিউটি নেই। আচ্ছা, তো ভালোই তাহলে। ঠিক আছে, ভালো করে পূজা কাটিও, ঠিক আছে। আমাদের আবার হ্যাঁ স্যার, সেন্টার হ্যাঁ খুলবে স্যার। দশমীর পরের দিন, মানে দ্বাদশীর দিন থেকে স্টার্ট করবো আবার, ঠিক আছে। ঠিক আছে স্যার, এগুলো দেখতে থাকি স্যার, দেখো, তারপরে আবার। আর আর আমি আজকে হুম। এই দুটোই পাঠিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ স্যার, ঠিক একটু আছে, পাঠিয়ে দিন গুড নাইট, আমাকে। হ্যাঁ। স্যার গুড নাইট স্যার। হ্যাঁ, good night।